पार्लियामेंट पोस्टिंग क्यों किया? हमारा हावड़ा ग्रामीण जिला मैडम आप पार्लियामेंट मैम आप कौन है? हमारा पार्लियामेंट बोलिए तो उधर से आया हूँ, देखिए ऊपर से। हम तो बोले आपको तो हमारा पार्लियामेंट आपको चश्मा लगेगा? मैडम मैं इंट्रोडक्शन पूछ रही हूँ। नहीं, मैं इंट्रोडक्शन आपको क्यों दूँ? आप गुस्से में मत आप हाँ, मैं गुस्से में हर वक्त रहती हूँ। आप क्यों पूछेंगे? मैंने बोला ही नहीं, मतलब क्या है? आपको पूछने का औकात क्या है? आपको गाड़ी से गेट बंद करने का औकात क्या है? आपका कोई है तो आप ऑर्डर दिखाइए। क्या ऑर्डर है? दिखाइए, ऑर्डर दिखाइए। आपका कुछ ऑर्डर होगा तो दिखाइए। मैडम हम सरकारी एजेंसी सरकारी एजेंसी जो भी हो, पुलिस में आपको यहाँ जो है ना लगा हुआ, मैडम का आप नहीं नाम मत नहीं बताना, मेरा नाम नहीं बताना। आपको नहीं दिखता है, मत कीजिए फिर आप नाम नहीं मैं बताया। आपसे थोड़ी बात कर रही थी। मैं पूछ रही हूँ, एक गेट के सामने गाड़ी रखना जुल्म है, क्योंकि जो कानून है गाड़ी रखने का, गेट से 30, हम भी गाड़ी चलाते हैं, 30 फीट दूर कोई अगर चौराया आया, गेट आया, 30 फीट दूर गाड़ी रखते हैं। मैडम सरकारी जमीन पे खड़े हैं, आपके घर में नहीं, मेरे घर, ये मेरा घर है। हाँ, तो मेरे घर का गेट में आप गाड़ी क्यों रहे? पहले गाड़ी हटाइए। मैंने कहा आप गाड़ी पहले हटाइए, नहीं तो मैं कमिश्नर को फोन करूंगी, क्योंकि आप क्यों गाड़ी यहाँ लगा के ये लोग को बाहर जाने से रोक रहे हैं? क्यों? ये लोग हमारे साथ अभी बाहर जाएंगे। इंस्पेक्टर मैम तो भाग गई। कहाँ इंस्पेक्टर मैम? आपके पास कुछ कागज है मैम? कुछ आपसे कागज बात है? नहीं करूंगी जब तक आप नाम नहीं बताएंगे। अच्छा, ऐसा है जी अच्छा, तो अंदर बोलूंगी तो आपको ठीक रहेगा ना? मैं अभी जाऊंगी अंदर, क्योंकि आप इंस्पेक्टर एक एमपी से बहुत नीचे होते हैं। मैडम ऊंचा ये जो लगे हैं आपको दिखता नहीं है? आप बोल रहे हैं कि आप मैडम ये नहीं दिखता है आपको? मैं वैसे लगा के आई हूँ, मैं लगाई हूँ। डोंट टच, दूर से देखिए, डोंट टच। देखिए देखिए, मैं दिखाती हूँ, आप देखो। কত অসভ্যের মতো ব্যবহার, কোথায় যাচ্ছে আমাদের মান সম্মান? এই সমস্ত এমপি, কাকলি ঘোষ দস্তিদার, তিনি বোঝাচ্ছেন যে একজন এমপি নাকি পুলিশের থেকে বিরাট উঁচু, পুলিশ নাকি নিচু, মানে পায়ের দিকে তাকিয়ে ইশারা মারলেন, বোঝা গেল জুতো টাইপের কিছু বোঝাতে চাইলেন। আমি তো জানতাম না আপনার কোন কনস্টিটিউশন পড়েছেন ভাই আপনারা। মানে কাকলি ঘোষ দস্তিদারকে কোয়েশ্চেন করা উচিত, কনস্টিটিউশনের কোন ধারাতে এটা লেখা রয়েছে যে একজন এমপি আর একজন পুলিশ। এটা কলকাতা পুলিশ নয়, এটা পশ্চিমবঙ্গ নয়, ওটা দিল্লি পুলিশ ছিল। আপনি যখন ভয় দেখালেন, কাকলি ঘোষ দস্তিদার যখন ভয় দেখাচ্ছেন, তখন বললেন যে আমি কমিশনারকে ফোন লাগাচ্ছি। মানে আমাদের বাংলায় যেটা হয়ে থাকে, রোয়াবের নেতারা বলেন যে তোর ওপরওয়ালাকে ফোন লাগাবো নাকি তোর ওপরের হেডকে ফোন লাগাবো, ওইরকমই ব্যাপার যে আমি কমিশনারকে ফোন লাগাচ্ছি বললেন কাকলি ঘোষ দস্তিদার। কারণ পুলিশটি কি বলেন, 3 স্টার ছিল, বলে লাগান ফোন। নাম বলছেন না, অকাদ পুলিশ অফিসারকে বলছেন অকাদ কি, অকাদ কি, অকাদ কি। এত অহংকার, এত কিসের অহংকার? তৃণমূল কংগ্রেসের এমপি হওয়ার অহংকার। এত কোথায় থেকে আসে অহংকার? আমি যতদূর জানি সংবিধান কিন্তু এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভকে একই পাওয়ার দেয়, দেয় তো? ভুল বলছি আমি? তাহলে কোন সংবিধানে এটা পড়া রয়েছে যে এমপি পুলিশ? এটা বেঙ্গলে হয়, বাইরে হয় না। এটা হলো প্রথম। কিন্তু আপনারা জানেন যে এই বকলাহাট, এই ঘাবড়ানোর কারণ কি? আপনারা এটা কেন ভাবছেন না যে মমতা ব্যানার্জি হঠাৎ করে আজকের দিনেই কেন দিল্লি যেতে হলো? কালকে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, সেটিং করতে গেছেন না? মানে আরো অন্যদিনও যেতে পারতেন, শুনানির আগে কেন সেটিং হচ্ছে না? সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে তড়ি ঘড়ি আমাদের রাজ্য থেকে ডিএসপি সহ 22 জন পুলিশের টিমকে দিল্লি ডাকা হচ্ছে। তামাশা করবেন আপনি ওখানে গিয়ে, নাটক করবেন? কি করতে চাইছেন? কিসের হাঙ্গামা? আপনার এই ভয়, আপনার এই ছটফটানি, আপনার এই হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে 26-এ মনে হয় আর কামব্যাক হবে না। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে এসআইআর কে নিয়ে চরমভাবে ভন্ডুল করার চেষ্টায় তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু ভাবুন মানুষ উত্তর দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিয়ারিং করেছে, কিন্তু এসআইআর ভন্ডুল করতে পারেনি। আজ আমি সব থেকে বড় তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম ফাঁস করতে চলেছি। দেখুন এই ভিডিওতে যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন,
যিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে দিল্লিতে রয়েছেন, এই যে মহিলাটিকে আমি হাইলাইট করছি, এনার নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু আমি পেয়ে গেছি। আমি বেশ কিছু মিডিয়াকে দিয়েও দেবো, আপনারা নিজেরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। আমার হাতে তথ্য চলে এসেছে, এনার হাজব্যান্ড যার নাম দিয়ে গেছেন, উনি মারা গেছেন বলে এনাকে এক তো হচ্ছে প্রচুর টাকার প্রলোভন দেওয়া হয়েছে, ওনার পাড়ার লোকই ফাঁস করে দিয়েছে। এনার হাজব্যান্ড একজন রাজমিস্ত্রি ছিলেন, উনি নাকি সিঁড়ি থেকে পড়ে, কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যান। যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখজনক, কিন্তু জানতে হবে সেই মৃত্যুর পিছনের কারণটা কি। তো জানা যায় যে সেই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তিনি সিঁড়ি থেকে পড়ে মারা যান। বাড়ি আমি বলে দিচ্ছি, এনার বাপের বাড়ি হচ্ছে সাকরাইল হাওড়া, শ্বশুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। ডিটেলস অ্যাড্রেস আমি আপনাদের সামনে স্ক্রিনে প্রেজেন্ট করে দিয়েছি একদম ডিটেলসে। এনার নাম হচ্ছে জান্নাতুন খাতুন, আর ডাকনাম হচ্ছে রেখা। অর্থাৎ এনার কুণ্ডলী পেয়ে গেছি আমি, সমস্ত কিছু পেয়ে গেছি। এই যে ফলস ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে কমিশনকে ঘেরাও করা, বাংলার মানুষকে বোকা বানানো, সবকটাকে গরু ছাগল ভাবা, এটা তৃণমূল কংগ্রেসকে বন্ধ করতে হবে। আমি আবারও বলছি, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে সমস্ত কিছু ওপেন, ট্রান্সপারেন্ট, আপনি চাইলেও বোকা বানাতে পারবেন না। কি নাটক করতে গেছিলেন কমিশনের সঙ্গে, বৈঠক করতে গেছিলেন আপনি এইভাবে? কেমন দেখালো দিল্লি পুলিশ মজা? অকাদ মনে করিয়ে দিল প্রত্যেকের। কাকে নিয়ে গিয়ে তামাশা করতে গেছিলেন? আর যখন গেছিলেনই জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করতে, তো মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন কেন? কি তামাশা এটা? দিদি বৈঠক কমপ্লিটও করলেন না। দিদি বেরিয়ে এসে বলছেন আমার সমস্ত প্রশ্নের উত্তরই দেওয়া হয়নি। দিদি বলছেন আমাকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে। আর কত তামাশা দেখবো? প্রত্যেক মুহূর্তে আপনি ফিল করাচ্ছেন যে আপনাকে নিয়ে যে সমস্ত আপনার কলিগ, যারা একটা সময় তৃণমূল কংগ্রেসকে সরকারে আনার জন্য জান দিয়ে লড়েছিল, তারাই আপনাকে এক্সপোজ করেছে, যিনি বড় নাটক করেন। আজকে সেই নাটক গোটা দেশ দেখতে পাচ্ছে। কমিশনকে ভয় দেখাতে গেছিলেন, কমিশন কি করলেন? কমিশন একটি বিবৃতি জারি করলেন। বিবৃতিতে পরিষ্কারভাবে বলে দিলেন যে সমস্ত প্রশ্নের উত্তর তো দেওয়া হয়েছেই, প্লাস আইনের শাসন বজায় রাখতে গেলে যদি কেউ চায় হাতে তুলে নিতে আইনকে, তাহলে আইনের শাসন কিভাবে বজায় রাখতে হয় সেটা আমরা জানি, এবং সংবিধান আমাকে যেভাবে সেই আইন হাতে দিয়েছে আমি সেটাকেই অ্যাপ্লাই করবো, এটা কমিশন জানিয়ে দিয়েছেন। উল্টো আরো বলেছেন যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নাম উল্লেখ না করে, তাও ওনার নাম মোটামুটি ভাবে সামনে রেখে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবং তার দলের লোকজন কিভাবে মুখ্য কমিশনকে মানে অভদ্র এবং হুমকির ভাষা ব্যবহার করে কথা বলেছেন। শুধু তাই নয়, এটাও বলেছেন যে এসআইআর কাজে নিযুক্ত কর্তাদেরকে চাপ সৃষ্টি, কাজে বাধা, হস্তক্ষেপ উচিত নয়। মমতা ব্যানার্জিকে বলে পাঠিয়েছেন যে বিএলওদের যে টাকা আপনি আটকে রেখেছেন সেটা অতি অবশ্যই ছেড়ে দেবেন। এসআইআর তো সাকসেসফুলি হয়েই গেল, বঙ্গে এসআইআর সাকসেসফুল হয়ে গেল, 58 লক্ষের নাম অলরেডি বাদ চলে গেছে, আরো নাম বাদ যেতে পারে। এটারই চাপে মমতা ব্যানার্জি দিল্লি অলরেডি পৌঁছে গেছেন। কালকে যে ভয়ঙ্কর সিন ক্রিয়েট হতে চলেছে তার আভাস আমরা ইতিমধ্যে পেতে লেগেছি, কারণ একজন ডিএসপি সহ একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 22 জনের টিম আজকে রাতারাতি, এটা শোনা যাচ্ছে, এমনটা জানা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে রাতারাতি নাকি র্যাব এর 2nd ব্যাটালিয়ন যাচ্ছে দিল্লি, যেখানে পুরুষ এবং মহিলা নির্বিশেষে থাকছেন, এবং রাত্রি 1:40 তড়িঘড়ি দিল্লি রওনা হচ্ছেন। মানে আপনি কি দেশ চালাচ্ছেন আমাদের রাজ্যে? পুলিশের সঙ্গে পুলিশকে লড়িয়ে দেবেন? পুলিশ যাচ্ছে তার মানে আপনার কি, আপনার সেবা করতে যাচ্ছে, আপনার সাথে বসে চপমুড়ি খেতে যাচ্ছে, সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছে। পুলিশ কি করতে যাচ্ছে? নাকি প্রতীক জৈনের এবার উইটনেস হিসেবে আপনি পুলিশকে সামনে দাঁড় করাবেন? কালকে তো ভয়ঙ্কর মামলা, এবার পুলিশ সাক্ষী দেবে নাকি যে হ্যাঁ সত্যি ইডি আমাদেরকে নোটিশ দেয়নি, এই যে আমরা সমস্ত সাক্ষী? কি করতে পুলিশ যাচ্ছে? আপনি দিল্লিতে তামাশা করতে গেছেন কারণ আপনি ভয় পেয়ে গেছেন। আপনার মনে পড়ে গেছে যে সুপ্রিম কোর্ট অলরেডি বিষয়টাকে অত্যন্ত কড়াভাবে নিয়েছিলেন, এবং কপিল সিব্বলের মতো আইনজীবীকে বলেছিলেন যে বিষয়টাকে আপনি যেভাবে হালকাই উপস্থাপনা করছেন সেটা সুপ্রিম কোর্টে করবেন না, এটা নজিরবিহীন ঘটনা। এখন যদি হাল না ধরা হয় তাহলে ভবিষ্যতে আইনের পরিস্থিতি খারাপ হতে পারে, এমন পর্যবেক্ষণ করেছিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এমনটাই বলেছিলেন, আর সেটাই মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে ভন্ডুল করতে যাচ্ছেন। অলরেডি রাজ্যের দিক থেকে একটি হলফনামা দাখিল করা হয়ে গেছে সুপ্রিম কোর্টে। আপনি টাইমও নিতে জানেন, আপনি চাইছেন যে এই সমস্ত লন্ডভন্ড করে টাইমটাও বেড়ে যাক,
তাই জন্য অলরেডি রাজ্যের দিক থেকে হলফনামা দায়ের করা হয়েছে যে ইডি আধিকারিক নাকি মামলা করতে পারে না সুপ্রিম কোর্টে, তার নাকি কোনো মৌলিক অধিকার নেই। তাহলে ইডি আধিকারিক কি করবে এবার? যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় সুপ্রিম কোর্ট, যদি সুপ্রিম কোর্ট, দেখুন আমাদের চোখের সামনে সমস্ত কিছু হয়েছে, আমি নতুন করে কিছু আপনাদেরকে বলছি না। প্রতীক জৈনের বাড়ি থেকে মমতা ব্যানার্জি কি কি করেছেন তার ডিটেলস বৃত্তান্ত আপনারা প্রত্যেকে জানেন, আমরা লাইভ দেখেছি। তারপরও যদি সুপ্রিম কোর্ট কিছু এদিক ওদিক করে তাহলে আমাদের কিন্তু আইনের উপর থেকে ভরসা উঠে যাবে। আর কিছু এদিক ওদিক করতে পারবে না, কারণ আমরা লাইভ দেখেছি কি হয়েছে। সেখানে ইডি আধিকারিকদের বিরুদ্ধে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি ইডি আধিকারিক যে মামলা সুপ্রিম কোর্টে করেছে, রাজ্য সরকারের দিক থেকে হলফনামায় বলা হয়েছে যে সেই মামলা করার নাকি মৌলিক অধিকার ইডি আধিকারিকের নেই। বলা হয়েছে হাইকোর্টে মামলাটি চলছে, তাহলে সুপ্রিম কোর্টে প্যারালাল প্রসিডিং হতে পারে না। কোন আইনে বলছেন আপনি এই সমস্ত কথা? কি বলছেন আপনি এগুলো? হাইকোর্ট থেকে মামলা তো সুপ্রিম কোর্ট চলেই গেছে, সেটা তো হাইকোর্টের শুনানিতে আপনার আইনজীবী তো অ্যাকসেপ্ট করেই নিয়েছিলেন। তাহলে নতুন আইন, নতুন পড়াশোনা, নতুন করে মানুষকে আইন শেখাচ্ছেন আপনি। কেমন অ্যাডভোকেট ভাই আপনি? রাজ্যের দিক থেকে হলফনামে বলা হচ্ছে আইপ্যাকের অফিসে বাড়িতে অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে যে তল্লাশি পুলিশ ইডি করতে গেছিল সকাল 6টার সময়, সেটার নাকি আগাম নোটিশ দেওয়া হয়নি। কেন দেওয়া হবে? আপনার বাড়িতে গেছিল নাকি আপনার কোনো নেতার বাড়িতে গেছিল? প্রতীক জৈন যিনি একটি প্রাইভেট সংস্থা চালাচ্ছেন, যে কোনো ব্যক্তির কাজ উনি করতে পারেন, তো তার উপর যদি ডাউট হয় তাহলে ইডি আধিকারিক তো যাবেনি। তো এই সমস্ত হলফনামা দিয়ে বলা হচ্ছে যে ইডির মামলাটিকে নাকি সুপ্রিম কোর্ট খারিজ করে দিক। তাই খারিজ করে দেবে? আমি যে মনে করিয়ে দেবো মানুষকে যে সুপ্রিম কোর্ট কি কি বিবৃতি দিয়েছিল, আমি আপনাদেরকে মনে করাচ্ছি। সুপ্রিম কোর্টের বিচারপতি পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন যে আইনের শাসন বজায় রাখতে হলে প্রতিটি তদন্তকারী সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আরো বলেছিলেন যে কোনো রাজ্য সরকার বা কর্তৃপক্ষের আড়ালে দোষীদের রক্ষা করা যাবে না। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে কালকে কি হতে চলেছে। শুধু তাই নয়, বলেছিলেন নির্বাচনী কাজের মধ্যে কোনো সংস্থার হস্তক্ষেপ করার অধিকার নেই, কিন্তু যদি কোনো কেন্দ্রীয় সংস্থা সৎভাবে গুরুতর অপরাধের তদন্ত করে তাহলে দলীয় কাজের অজুহাতে সেই তদন্তে বাধা দেওয়া যাবে না। আরো বলেছিলেন যে এই যে মামলাটি এতটি গুরুত্বপূর্ণ যা আইনি প্রশ্ন জড়িত, এটার নিষ্পত্তি না করলে ভবিষ্যৎ পরিস্থিতি খারাপ হতে পারে। এক বা একাধিক রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তার মানে আপনাদের মতো নেতাদেরকে যদি ছাড় দিয়ে দেওয়া হয় তাহলে অন্য রাজ্য এগুলি দেখে শিখবে। অন্য রাজ্য দেখুন, এক্সিকিউটিভেও যখন করাপ্টেড হয় তখন কিন্তু বিধায়ক বা এই যে থাকেন, সাংসদ থাকেন, ওনারাই কিন্তু ওপেন করেন যে পুলিশ অফিসার ঘুষ নিচ্ছে। সেরকমই যখন বিধায়ক, নেতা বা সাংসদ যখন করাপ্টেড হয় তখন এই পুলিশ অফিসারই কিন্তু ওপেন করে যে ঘুষ নিচ্ছে। তার জন্যই এজেন্সি, তার জন্যই ইনভেস্টিগেশন। পাওয়ার সেপারেশন মানে সম্পূর্ণভাবে সেপারেট করা আছে পাওয়ার, কাউকে বেশি দেওয়া নেই, যাতে করাপশন, ঘুষ ব্যাপারটা কমে। এখানে মমতা ব্যানার্জি ওপেন করাপশন করতে করতে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই সমস্ত মামলা নিজের ঘাড়ে অলরেডি নিয়ে নিয়েছেন। কালকে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা রয়েছে, সেই কারণে মমতা ব্যানার্জি আজকে কমিশনের কাছে গেছেন। আর কোনো কারণ নেই, ওটা শুধু মানে একটা অজুহাত। ব্যাকে তো অন্য খেলাই চলছিল, সেটিং করতে গেছিলেন আপনি। আর যদি সেটিং না হয় তো তড়িঘড়ি নির্দেশ দেওয়া হলো যে কলকাতা থেকে পুলিশ পাঠানো হোক। তাহলে আমার দলের কর্মী হিসেবে আমি টিম তৈরি করছি, আমরা লড়াই দেব। তামাশা করছেন। কাজ কাকে বলে জানেন? এই সমস্ত বন্ডুলগিরি করছেন। আমি আপনাকে বলছি, বড় খবর আপনাদেরকে দিই, কাজ কাকে বলে একবার দেখে নিন। জানা যাচ্ছে রেল মন্ত্রী অলরেডি জানিয়ে দিয়েছেন যে মাত্র 1 ঘন্টায় वाराणसी থেকে बिहार पटना হয়ে ছুটবে बुलेट ट्रेन। पटना होते हुए वाराणसी से सिलीगुड़ी तक दौड़ेगी बुलेट ट्रेन। रेल मंत्री अश्विनी वैष्णव ने जानकारी दी। कहा वाराणसी से सिलीगुड़ी के लिए बुलेट ट्रेन चलेगी। মানে বুলেট ট্রেন নামানোর পরিকল্পনা চলছে, এটাকে বলা হয় কাজ। আর দিদি দিল্লিতে গিয়ে তামাশা করছেন। দিদির আর কোনো কাজ নেই, উনি শুধু তামাশা করতে জানেন। আপনি লড়াই করে যাবেন সারা জীবন। আর এদিকে খবর আসছে যে মুম্বাই টু আহমেদাবাদ যে বুলেট ট্রেন চালানোর কথা ছিল সেটার 56% কাজ অলরেডি হয়ে গেছে। 508 কিলোমিটার হাই স্পিড যে রেল করিডোর করার কথা, তার মধ্যে অলরেডি 85,338 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, মানে 56% ওয়ার্ক ডান।
জানা যাচ্ছে আগস্ট মাসের 2027 আগস্টেই ট্রায়াল দেওয়া হবে সুরাট টু ভাপি। 100 কিলোমিটার বুলেট ট্রেন চলবে। জানেন ঘন্টার স্পিড কত হবে? সর্বোচ্চ স্পিড হবে 320 কিলোমিটার। এটা কাজ, যেখানে বলা হয়েছে যে ধাপে ধাপে স্টার্ট হবে, ভাপি টু সুরাট, ভাপি টু আহমেদাবাদ, থানে টু আহমেদাবাদ, তারপর মুম্বাই টু আহমেদাবাদ ফাইনাল। বুলেট ট্রেন চালাতে গেলে, অত স্পিডে গাড়ি চলতে গেলে হাই স্পিড রেল করিডোরেরও প্রয়োজন রয়েছে, হাই স্পিড ট্র্যাকেরও প্রয়োজন রয়েছে যাতে সেই স্পিডটা নিতে পারে, প্লাস প্রোটেকশন। তো কাজ আমি দেখতে পাচ্ছি 2029-এর মধ্যে সম্পূর্ণভাবে চালু হতে চলেছে বুলেট ট্রেন। সেই বুলেট ট্রেন, যে বুলেট ট্রেনের কথা আমরা 2014-তে শুনেছিলাম, তার মানে কাজ হচ্ছে। এবার কাজ তো এরকম হবে না যে আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, কালকে বুলেট ট্রেন নামছে, মানে পরশুদিন আমরা দেখলাম বুলেট ট্রেন চলতে লাগলো। তো অগ্রগতি। আর আমাদের রাজ্য সরকার কি করছেন? কমিশন ঘেরাও করো, সুপ্রিম কোর্ট ঘেরাও করো, 4টে লোককে নিয়ে গিয়ে তামাশা করো। কেন? কমিশন যখন বারবার বলছেন যে আপনার জেলা শাসক মৃত্যুর জন্য কোনো রকম রিপোর্ট দিচ্ছে না, সেই কথা আপনার কানে যাচ্ছে না? আপনি বুঝতে পারছেন না? বাংলা বোঝেন না? রিপোর্টটা দিন না। আপনার জেলা শাসক কি রিপোর্ট তৈরি করছে? তো এতদিনও তো তৈরি হয়ে যাওয়ার কথা, এসআইআর তো কমপ্লিটের দিকে, তো এখনো বলতে পারেননি কেন যে মৃত্যুর কারণই হচ্ছে এসআইআর এর জন্য হার্ট অ্যাটাক এসছে? কিছু তো বলুন। রিপোর্ট কই? না, দিদি তামাশা করবেন। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। চোখ তো আমার কালকে অতি অবশ্যই রয়েছে, কারণ কালকে সত্যি করে কি হতে চলেছে সেদিকে আমি নজর তো রাখবই। বাকি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।